বং দর্পণ বিনোদন সবার জন্য। আমি আহ্বান জানাচ্ছি আমাদের দিকে এগিয়ে আসার জন্য এবং গ্যালারির পক্ষ থেকে ওনাকে পালন করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একটু হাততালি, আমার হাততালি কথা বলতে মনে লাগে না। নিজেদের দায়িত্ব দিয়ে দিতে হবে। হাততালি 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 চলো। এই এনার্জিটার জন্য বাচ্চাদের নিয়ে কাজ করা হচ্ছে। কোন সাইডে? আমাদের আজকের যে টক শো সেটি সঞ্চালনের জন্য যাকে আমন্ত্রণ জানানো হয়েছে সে হচ্ছে বন্দ্যোপাধ্যায়, সৌভাগ্যবশত আমার মা। ওনাকে মঞ্চে আহ্বান জানাবো এবং বিনোদন ব্যানার্জি মহাশয়কে তাকে বরণ করে নেওয়ার জন্য আমরা মূল্যবতী জানাবো, যেটা একভাবে শ্রদ্ধা হিসেবে আমাকে বলতে পারে আমি দায়িত্ব হতে পারি আচ্ছা, এই পাহাড়টা তো শুভ সন্ধ্যা। সভায় উপস্থিত সকলকে আমার যথাযথ সম্ভাষণ। বাংলার সৃজন কাননে বৈশাখের ঝড় একটা মৃত্যু এদিকে পর্যালোচনা প্রস্তুত করে সৃজন কাননে বৈশাখের ঝড় এক রমণীয় আখ্যান। বৈশাখ বাঙালিকে তার রবীন্দ্রনাথ যামিনী রায়কে যেমন দিয়েছে তেমন বঙ্গমাতার করে এনে দিয়েছে এক অনন্য মনীষা সত্যজিৎ রায়কে। 18 বৈশাখ 1328 বঙ্গাব্দ, ইংরেজি 2 মে 1921 তার জন্মদিন। সিনেমা, সঙ্গীত, কলা, সাহিত্য সবকিছুতে তার অমূল্য সৃষ্টি রয়েছে আমাদের তার ঐশ্বর্য। চিত্রশিল্পী সত্যজিৎ যা বিশ্বভারতী কলাভবনে পঠন পাঠনের প্রিয় সময়কাল কলাভবনের প্রাক্তনী হিসেবে আমার কাছে গর্বের। তার করা ইলাস্ট্রেশন ও সিনেমা সিকোয়েন্সের স্কেচ এক অসাধারণ ও গুরুত্বপূর্ণ বৈভব। কল্পবিজ্ঞানে বাংলা সাহিত্যে তিনি অদ্বিতীয়। শিশু ও কিশোর মনোজগতের
সুগঠন বিন্যাসে তার প্রয়াসশীলতা অতুলনীয়। পড়া মনোবিজ্ঞানের প্রভাব আমরা তার সোনার কেল্লা গল্পে অসাধারণ সাবলীল ভাবে পাই। তার মতো এত বড় মাপের একজন স্রষ্টার মনোগহনে ঠিক কি চলতো তা জানতে বড় ইচ্ছে হয়। তার সৃষ্টির মধ্যেই সেই রহস্য লুকিয়ে আছে। রেট্রোস্পেকটিভ শীর্ষক এই প্রদর্শনীর মাধ্যমে আর্কাইভ গ্যালারি কেবল তাকে স্মরণই করছে না, সঙ্গে শিশু ও কিশোর মনে তার সৃজনশীল ব্যক্তিত্বের প্রতি ঔৎসুক্য ও কৌতূহল জাগিয়ে তোলার এক প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। তার জন্য আর্কাইভকে বিশেষ ধন্যবাদ। আজ এই বৈশাখ সন্ধ্যায় রেট্রোস্পেকটিভের শুভ উদ্বোধন হলো যার হাতে, তিনি শ্রীমতী স্বর্ণকালী ঘোষ। আর্কাইভের পক্ষ থেকে তাকে স্বাগত। পরিচয় অপেক্ষা রাখে না তার উপস্থিতি। স্বর্ণকালীর বৈচিত্র্যপূর্ণ কর্মজীবনের সামান্য কিছু শুনে নেওয়া যাক। সত্যজিৎ রায়ের স্নেহধন্যা স্বর্ণকালী ঘোষ আর শৈশব অভিনয়, নৃত্য ও নাট্যকলার সঙ্গে যুক্ত থেকেছেন। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগে স্নাতকোত্তর শিক্ষা লাভ করেছেন ও মাস কমিউনিকেশন উইথ ভিডিওগ্রাফি শিক্ষা গ্রহণ করেছেন। অল ইন্ডিয়া রেডিও সেন্টারের শিশু শিল্পী রূপে কাজ করেছেন। মুম্বাইয়ের সুপ্রসিদ্ধ নৃত্য বিশারদ কৈলাস শর্মা, ওয়াল্টার সিংবলির সঙ্গে সুদীর্ঘ সময় কাজ করেছেন। প্রখ্যাত চিত্র নির্দেশক প্রভাত রায় এবং মজুমদারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা লাভ করেছেন। চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত স্বতন্ত্রতা সান্যালের ছবি আইটেম বাইটমে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন। কৃতি অভিনেত্রী হিসেবে বহু সম্মানে সম্মানিত স্বর্ণকালী সমাজকর্মী হিসাবে সম্মানিত হয়েছেন বহুবার। এছাড়া অপরাজিতা সম্মান, নারী সম্মান, বঙ্গভূষণ নারী সম্মানে ভূষিতা স্বর্ণকালী ঘোষ মহোদয়কে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত। খুব সত্যি কথা বলতে কি, স্বর্ণকালীর যতটা বললাম সেটা হয়তো একটুকুই আর কি, মানে ও হয়তো কথায় কথায় অনেক কিছু আর উঠে আসবে। আমি যতটুকু সম্বন্ধে জোগাড় করতে পেরেছি সেটা আমি বললাম। এইবার আসল কথা হচ্ছে, স্বর্ণকালীকে আমার আরো বেশি আজকে প্রাসঙ্গিক ভাবে ওকে চেপে ধরার কারণ আছে। কারণ ও একটা অদ্ভুত ব্যাপার আছে, খুব ছোটবেলায় ও সত্যজিৎ রায়কে একজন শুধু মানুষ হিসেবে একজন শিশুর ক্যামেরায় দেখেছে, এখন মন ক্যামেরায় দেখেছে। তো তাই জন্য আজ কিছু কথা, কিছু স্মৃতিতে শুনে নেব ব্যক্তি সত্যজিৎ রায়ের সঙ্গে কিছু উজ্জ্বল স্মৃতির গল্প স্বর্ণকালীর কাছ থেকে। সঙ্গে তুমি বলবে তোমার বাবা শ্রী অজিত ঘোষ মহাশয়ের সঙ্গে সত্যজিৎ রায়ের যে সান্নিধ্য, সেই প্রসঙ্গে কিছুটা আলোকপাত তুমি করবে, সেটা আমরা শুনবো। তারপর তার মাঝখানে মাঝখানে আমি তরুণ থাকবো। প্রথমেই তো সকলকে নমস্কার। বাচ্চাদের আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, সবকিছু। মানে এখানে আমার বাচ্চারা বসে এই বয়সটা আমি তখন বিলং করি। কোন ক্লাসে পড়ে এখন? এরকম কিছু একটা তখন তো তার আগে তো সব থেকে বেশি আমি প্রণাম জানাবো বিনীতা দিকে। কারণ ওনার সঙ্গে আমার পরিচয়টাও একটা অ্যাওয়ার্ড ফাংশনে গিয়ে, আমি তো প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি ঠিক আছে, কিন্তু ওনার সান্নিধ্যে একটা অ্যাওয়ার্ডে গিয়ে ওনার সঙ্গে আমার পরিচয় এবং তারপর থেকে ওনার যা স্নেহ পেয়েছি, আমি ভালোবাসা পেয়েছি। উনি যে মাপের মানুষ, আমি তো ওনার সম্বন্ধে বলছি কারণ না বললে মানে কি বলবো, মানে ভুল হবে আর কি। ওনার সান্নিধ্য পাওয়ার পর থেকে আমি ওনার সঙ্গে কথা হওয়া সবকিছুই হয়, অনেক অনেক কিছু ওনার সঙ্গে আলোচনা হয়। তো ওনার মতন মানুষ সত্যিই মানে আজকের দিনে খুব বিরল। তারপরে আসবো ওনার কথা, যিনি আজকে আমাকে আমন্ত্রণ করেছেন। আমার থেকে মানে ছোটই হবে, হ্যাঁ। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে আনার জন্য। কারণ আমাদের বাড়িতে একটি, এবার আসি এই সতীশ বাবুর কথা। বাবুটা কেন বললাম সেটাও পরে বলেছি। তো উনি আমাদের বাড়িতে একটি হল রুম আছে, মানে যেহেতু আমি থিয়েটারের বাড়িতে বড় হয়েছি, আমার মা আমাকে, আমি যখন আমার মায়ের পেটে আমার মা তখন আমাকে দিয়ে অভিনয় করেছিলেন। বাবা এমনি পেশায় ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু বাবা থিয়েটারের জন্য
আমাদের ছেলের একটা গ্রুপ ছিল। আজকে যদি বাবা থাকতেন তাহলে সেটা বোধহয় প্রায় 50 বছরের একটা গ্রুপ হতো। তো যাই হোক, আমাদের বাড়িতে এখনো বাবার যে আমাদের যে রুমটি আছে রিহার্সেল রুম, মানে সেই রিহার্সেল রুমটি যতটা গ্ল্যামারি ততটা আমাদের বাড়িতে রিহার্সেল রুম বাবা তৈরি করেছিলেন এই কারণেই যে কোনো রিহার্সেল হবে। এবং ওটার যে মেঝেটা সেটা লাল মেঝে, এবং সেই লাল মেঝেটার করার জন্য দুজন ব্যক্তি বলেছিলেন যে, আমার বাবাকে বলেছিলেন যে অধিক তুই লাল মেঝে করবি। তার মধ্যে একজন হচ্ছেন সত্যজিৎ জেঠ আর একজন হচ্ছেন উত্তম কুমার। তো সেইটা এখনো আমাদের বাড়িতে আছে, সেই ঘরের মেঝেটা এখনো পর্যন্ত মানে লালটাই আছে। আর সত্যজিৎ বাবু বলার অর্থটা হচ্ছে যে তখন আমাদের বাড়িতে উনি এসেছেন বেশ কয়েকবার। 2.5 সালে বহুবার উনি লোকেশন দেখতে গেছেন। আমার বাড়ি হচ্ছে বর্ধমানে, তো বহুবার উনি 2.5 সালে এসেছেন লোকেশন দেখতে, অনেক কিছু পারপাসে এসেছেন। তখন সবাই বলতো সত্যজিৎ বাবু এসেছেন, সত্যজিৎ বাবু এসেছেন, দেখবো, একটা বিশাল ব্যাপার। আর উনি আসতেন কি বাবাকে বলতেন যে দেখো অজিত, আমি কিন্তু এভাবে যাবো, কাউকে জানাবে না যে আমি যাচ্ছি। কিন্তু কোথা থেকে যে কি খবর পেয়ে যেত, এখন তখনকার সময় মোবাইল ছিল না, কিছু ছিল না, কিন্তু একটু পাওয়া শুনে দিত। তারপর তো সে বিশাল ভিড় হয়ে যাবে এবং তাকে বার করা কিন্তু সাংঘাতিক ব্যাপার। তো এরকম বহুবার হয়েছে যে হয়তো দুটোর সময় উনি এসেছেন, কারণ উনি আসবেন এই কারণে যে দুজন ব্যক্তি, এক হচ্ছেন তরুণ মজুমদার, তিনি আজকে নেই, আর আরেকজন হচ্ছেন সত্যজিৎ রায়। এছাড়া অনেকেই আছেন, তাপস পাল আছেন, অনেকেই আছেন যারা এখন নেই। তারা প্রত্যেকেই আমার মায়ের হাতে আমার মাকে ছানার কেক করে, এখনো করেন, ওটা করেন না এখন, কিন্তু ছানার কেক করতেন, সেই কেকটা খেতে খুব ভালো লাগে। ওই যেটাকে আমরা এখন ছানার সন্দেশ বলি না, একটা বিক্রি হয় ওখানে, তো সেটা তো গেলে একটা পর্যায়ে। আমার প্রথম সত্যি বলতে দেখার অভিজ্ঞতাটা শেয়ার করি। আমি জাস্ট মতন এইটুকু বয়স, এবং আমাদের তখন বলা হলো যে ক্লাবের সবাই তখন বলছে যে এরকম সত্যি বাবু আসবেন, এক্সাইটমেন্ট, কি ব্যাপারটা কি হচ্ছে। আর আমি বরাবরই একটু খুব দুষ্টু, মানে প্রচন্ড দুষ্টু বাচ্চা, এখন বড় দুষ্টু, মানে বড় দুষ্টু হয়ে গেছি। তখন আমাকে সবাই এঁচড়ে পাকা বলতো, এখন একটু বলে না, কারণ এখন তো এমনি এঁচড়ে পাকা হয়ে গেছে, এখন বয়স হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার তখন সত্যি বাবু আসবেন, এই করবে, এরকম সবাই কিন্তু একটা কথা বলছে যে সোমাকে সামনে রাখবে, মানে আমার ডাক্তার সোমাকে সামনে রাখবে। এটা কেন বলছে আমি বুঝতে পারছি, কারণ আমাকে এরকম শোনো, আমি মনে করতাম আমার বাবার থেকে বড় কেউ নেই, এখনো মনে করি সেটা। সবার কাছেই হয়তো সমস্ত সন্তানের কাছে তার বাবা মায়ের সব থেকে বড়। কি ব্যাপারটা হচ্ছে বলো, কি এমন আসছে যে বলছে সোমাকে সরিয়ে রাখবে, সেই খেলাটা না। শোনো, তোমাকে যেরকম বলা হয়েছে সেরকম কোনো রকম একটা পয়েন্ট বাড়াবাড়ি করবে না, আর সে বাড়াবাড়ি করবো জানি, এটাকে বারবার বলে দেওয়া হচ্ছে যে কোনো রকম বাড়াবাড়ি করবে না। এবং আমার বাবা একবার শুধু চোখ দেখা, চোখ দেখালে আমি মানে আমাকে থেমে যেতে হবে, এটা আমাদের শেখানো ছিল। ঠিক আছে, থেমে যাবো, কিন্তু এত সবাই কর্তব্য করছে, এই হচ্ছে, আসবেন সবাই কর্তব্য, যাই হোক মোটামুটি তিনি এসেছেন। তার আগের দিন উঠেছেন উনি এবং ওনার ওয়াইফ উঠেছেন, এবং সকালবেলায় আমাদের একদম মর্নিংয়ে আমাদের ওখানে যাবো। আমাদের ক্লাবের ছেলেরা কিছুক্ষণ পরে যাবে, আমি আমার বাবার সঙ্গে গাড়িতে করে পৌঁছে যাবো। আমি বাবার সঙ্গে সবসময় থাকতাম। তো বাবা, আমি সকালে বাবাকে হাজারটা প্রশ্ন করতে করতে যাচ্ছি, কি ব্যাপার এত সকালে, আমি সবসময় বাবার এর একটা ব্যাপার নেই। তো বাবা যেরকম আছে চুপচাপ বসে থাকো, কোনো আমাকে বিরক্ত করো না, আমি যাচ্ছি, চলো। তো যাই হোক, আমার বাবাকে গেলাম। তো এখনকার যিনি সত্যজিৎ রায়, আমি জানি যে সত্যি আমি সবাইকে জেঠু কাকুই বলি, ওনাকে যখন একটু জেঠুই বলবো, তো সবাই মানে ওই রকম নামের কোন হচ্ছে কি মুশকিল, বাবা একটা জায়গায় বসিয়ে দিই যেখানে খাবার দাবার তৈরি হচ্ছে, ওই জায়গাটা আমাকে বসিয়ে দিই, বাবা একটু বাইরে যাচ্ছে, ইতিমধ্যে উনি নামছেন। তো মানে এখন আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, তখন আমি ভাবিনি যে এটা সত্যি যায় বা কিছু। এখন আমার যে ফিলিংসটা হয় তোমার সঙ্গে যেটা সেখানে কথা বলছি, তুমি এরকম একটা শুরু ফেলে মানে এরকম একটা ব্যাপার, ওই নামছেন একটা লম্বা একটা মানুষ, সেগুলো দেখে তো ভালো লেগেছিল। কিন্তু আজ বুঝি সেই ভালো লাগাটা, এখন বুঝি যে মানে কি ভালো লাগা, অসম্ভব একটা। যাই হোক, তার আগে ওনাকে ওই ব্লেড
আর একটা স্যুপ, এরকম কিছু একটা ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। মানে একটা টেবিলকে রেখেছি আর কি, আর একটা লিটার কফি উইদাউট সুগার রাখা আছে। এবার আমি তো গল্প করে মানে ঘুরছি ফিরছি এ করছি না, তখন ওকে নামছিলাম, ওকে একটা দেখলাম একটা লম্বা মতন মানুষ নামছে। পরে আমি, আমার একটা পড়াশোনার অভ্যাস, আমার বাবা যখন গাড়িতে এসে বসতেন তখনও আমি গিয়ে টেবিলের উপর বসে পড়তাম। আমি যে টেবিলটায় কাজকর্ম হয় না সেটার উপর উঠে বসতাম, মানে এতটাই অসভ্য দুষ্টু বাচ্চা ছিলাম। তারপরে আমি যখন একটু উঠে বসেছি, যেখানটায় খাবার টাবার রাখা আছে তার উপরে আমি উঠে বসে পড়েছি। বসতে আমার অসুবিধা হচ্ছে না, নিচে একটা আমি অতটা চেয়ারে বসতে পারছি না, নিচে ওগুলোর উপরেই বসতে বসেছি। তো উনি ওপর থেকে নামছে, ইতিমধ্যে উনি নামছে, তো আমি তখন আমাকে তাকিয়েছি, নামছে, উনি আমাকে লক্ষ্য করছে, লক্ষ্য করছেন, নামছেন নামছেন, কিন্তু তাকিয়েছে উপরে। আমি বলছি তখন ওই আমি যিনি মানে ওখানে একজনে ছিলেন তাকে বলছি যে উনি নামছে, খাবারটা দাও, বোঝার আমার আছে তো খাবারটা না, বলে আমার চুপ করে দিয়েছে। আমি তো জানি না যে ওই একটা পার্সোনালিটি, আমার কাছে যেগুলো আসছে খাবার দাও, এরকম একটা ব্যাপার। ইতিমধ্যে যখন উনি নেমে এসছেন তখন উনি এসে নেমে বসেছেন এবং বসে আমাদের একটা স্মাইল দিলেন। তিনি বসলেন, আমি যখন বসে রয়েছি তার জন্য কোনো রকম একটা বিরক্তি প্রকাশ, এরকম একটা পার্সোনালিটি। এখন দেখেছি অনেকে, আমি দেখে এখনকার কথা টেনে বলছি যে আমি যখন কোনো জায়গায় কাজ করতে যাই না কিছু কথা বলতে দরকার, এখন যারা সেলিব্রিটি সবাই নয়, কিছু কিছু যারা সিরিয়াল জগতে কিছু কিছু ছেলে মেয়েরা সেলিব্রিটি, তারা বলে যে না ওর শেয়ার করবো বা ওনাকে আলাদা করে দিন, আমার একার হচ্ছে, মানে ম্যাক্সিমাম না হলেও বলে এটা। কিন্তু আমি এটাই এই জন্যই বলছি যে ওরকম একটা পার্সোনালিটি, আমি একটা টেবিলের উপর উঠে বসে আছি, উনি এসে সামনেটা এইভাবে আমার মতন বসলে, আমি একটা টেবিলের উপর বসে আছি, ওনার কিন্তু কোনো রকম কোনো মানে বিরক্তি রাগ কিছু, এদের বাচ্চাটা কি সেরকম কিছু, উনি কিন্তু একজন বাচ্চা যে বসে আছে তাকে কিন্তু স্মাইল দিচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার, আমার কাছে তো এটা বিরাট ব্যাপার। তো এখন যখন বলি আরো বেশি মনে হয়, আরো বেশি এক্সাইটেড হই। তখন আমি ওনাকে বলছি যে আচ্ছা শোনো, তুমি তো নাকি পাউরুটি খাবে, আমি বাটার পাউরুটি খেতে খুব ভালোবাসি, আর আমি বরাবরই করছি আমি খেতে সত্যি খুব ভালোবাসি। আমি সত্যি বলছি, এখনো বুঝি যে কি মানে অন্যায় করেছিলাম হয়তো জানি না। তখন এগুলো আমার বাবা ঢুকে পড়েছে, ঢুকে গিয়ে বাবা পেছনে দাঁড়িয়ে এরকম করে টিপছে না, আমি যা দাঁড়াও টিপছো কেন, দেখছো কেন টিপছে আমাকে, তুমি বলছি পাউরুটি খাবো, উনি হেসে ফেলেছে। সেগুলো চুপটা মুখ থেকে নামিয়ে যা দাঁড়ান না, ও তো বাচ্চা, তো শিশু, নিশ্চয়ই তুমি আমি একসঙ্গে খাবো। তো উনি ওনার ওই ব্রেডটা তুলে অর্ধেকটা হাফ খেয়েছিলেন, আর উনি খেয়েছে, আমি ওনার কিছু খেতে শুরু করেছিলাম। সত্যি আজকে আমি বলছি না কাটা দিয়েছে, আমি মনে হয় আমি আমার বাবার কাছে আমি সব থেকে মানে ধন্য মনে করি এরকম একজন পিতাগামী সন্তান, আমি ওনার ওই সান্নিধ্যটা পেয়েছিলাম। এবং তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওখান থেকে নেমে যখন উনি খাইলাম এবং তারপরে ওখান থেকে নামলাম, উনি তখন খাচ্ছিলেন, খুব অল্প খান, মানে কতগুলো পাউরুটির মধ্যে উনি সবটুকুই খেয়েছিলেন, তারপরে উনি একটু কফি খেয়েছিলেন। তারপর উনি বেরোবেন লোকেশন থেকে, ওনার ওয়াইফ গেছিলেন, ওনার ওয়াইফ নিচে নামছিলেন এবং তখন আমাদের ক্লাবের ছেলেরা অলরেডি পৌঁছে গেছে, মানে আমাদের নাট্য গ্রুপের যে ছেলেমেয়েরা তারা পৌঁছে গেছে। তো সেটারই ছবি আমি একটা পাঠিয়েছিলাম, ওটাই সেটার ছবি। তো ওই ছবিটা কি আছে কোথাও কারো কাছে? যদি একটু দেখানো যায় তাহলে খুব ভালো, তাহলে সবাই তো যাই হোক। তো এবার উনি যখন ওরকম বসে আছিলেন, বাবা যখন বলছিলেন আমি নামলাম, নামার পর উনি যখন কফিটা খাওয়াতে রেখে বসে আছেন, আমি যথারীতি যেমন আমরা জেঠু কাকিমা বাচ্চারা যেমন করে, আজকালকার বাচ্চারা করে না কিন্তু আমাদের সময় করতাম, একটু জেঠু কাকুমের একটু হাসিটা ভালোবাসা গুলো একটু কাছে কোলে মিশে যেতাম। অটোমেটিক্যালি আমাদের গ্রামে কিছু ছেলে মেয়েরা অলরেডি এসে গেছে, কাকুরা, হ্যাঁ এটা অটোমেটিক্যালি তখন এসে গেছে। আমি অলরেডি তখন ওনার ফোনের কাছে গিয়ে একদম প্রায় কোলে উঠে বসে পড়েছি, মানে একটা পা এইভাবে উঠিয়ে ওনার পায়ের মধ্যে দিয়ে বসে পড়েছি। মানে তখন আমার বাবা মনে করছে যে মানে এই কাকে আমি জন্ম দিয়েছি, এই অভদ্রটা কে, মানে এরকম আমার বাবা ভাবছে। তো বাবা আমাকে মারতে যায়, তো তারপরে ওনার আমাদের গ্রামের সমস্ত ছেলেরা এই সময় প্রণাম করছেন, তখন উনি বলছেন, বাবা বললেন যে আপনার সঙ্গে একটা ছবি তুলবে আমাদের গ্রামের ছেলেমেয়েরা। তখন ওনার ওয়াইফ বসে, তখন অলরেডি উনি আমাকে কোলে তুলে দিয়েছেন, বসিয়ে দিয়েছেন। তো ওনার ওয়াইফ তখন পেছনে দাঁড়িয়ে আছেন, কফি কাপটা হাতে নিয়ে এবং আমার মাথায় হাত দিয়ে করছেন।
তখন ওনার বাবা বলল, চলো এবার আমরা তাহলে ছবিটা তুলি, নাকি তোলা হবে নাকি করেই বসে থাকা হবে, এভাবে জিজ্ঞেস করছে। এবার বলে চলো, বলে ওনার হাতটা ধরে এগিয়ে যাচ্ছে। তখন ওনার ওয়াইফ একটা কথা বলেছিলেন ওনাকে, ওর সঙ্গে তো ছবি তুলবে কিন্তু সোলো তোলো, মানে একা একটা ছবি তুলবে, মানে ওই যে একটা ওনাদের মধ্যে রোমান্টিসিজম এখন বুঝি, তখন তো বুঝিনি। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা এরকম বলেছিলেন, বলছিল না সোলো তোলো, তো তারপর তো মানে আমাদের মুখে মুখে ওটা হয়ে গেল। মানে আমাদের একটা নাটক বাবা লিখেছিলেন, সত্য সেনবাস কি বিচিত্র এই দেশ, সেই নাটকটা তুই ডায়লগটাই ছিল সোলো তোলো। যখন আমরা ছবিটা তুলছি, ছবিটা দেখলে বুঝতে পারবে যে ছবিটার মধ্যে, হ্যাঁ ছবিটার মধ্যে আমাকে, আমাদের যে ক্লাবের যে কাকু, আমি ওনার কাছে গায়ের কাছে ঘেসে গিয়ে আমার ছবিটা তুলছি, আমাকে দাঁড়াতে বিপরে আমাকে টেনে নিয়ে যেতে হবে। তো সেই কাকুটাকে আমি আজও করে তাকে আমার রাগ ধরে, তাকে মারি যে একটাই তো ছবি ছিল, তখন তো মোবাইলও ছিল না যে সেলফি তুলবো বা কিছু, আমার তুমি এতটা ছবি দিলে আমাকে, মানে সেটা একটা আমার জীবনের একটা হয়ে গেল। পরবর্তী সময় আমি বড় হয়ে যাওয়ার পর আমি কনফার্ট দিয়েছিল, আমাদের বাড়িতে অনেকবার এসেছি আমি, বাবার সঙ্গে আমি আমার এই বাড়িতে অনেকবার দিয়েছি। আসলে তখন তো কিছুটা জানা হয়ে গেছে যে উনি সত্যজিৎ রায়। হ্যাঁ, এইটার ইনোসেন্সটা কিন্তু একদম আলাদা ছিল, একদম যে উনি যে কে জানি না, একদম এই যে ব্যাপার। তো আমরা যেমন, আমি একটু ইন্টারপ্রেট করছি, সেটা হচ্ছে আমরা এইরকম শৈশবে ওনাকে পেয়েছি। কেন পেয়েছি? আমরা সন্দেশী ছিল, এই সন্দেশ পত্রিকা যেটা এখনো আছে সন্দেশ পত্রিকা, তখন সত্যজিৎ রায়, লীলা মজুমদার, নবীনী দাস, এই তিনজনের সম্পাদনায় তখন বেরোচ্ছে পত্রিকা। আমরা তার গ্রাহক ছিলাম। তো আমি এই জন্য গল্পটা করছি যে আমাদের শিশুরা কিরকম যেন আজকে কেমন যেন অন্যরকম আমরা বলি, আমরা শৈশবটা যেরকম পেয়েছি, এই ধরনের লেভেলের সেলিব্রিটি তারা একটা ছোট পত্রিকা, অনেক দিনের পত্রিকা, নিশ্চয়ই তার একটা বিশাল ভ্যালু আছে, কিন্তু একটা সাধারণ পত্রিকাই বলা উচিত, তার শুধু গ্রাহক ছিলাম আমরা। মানে সন্তান স্নেহ ঠিক যাকে বলে ওনারা আমাদের করতেন। মানে আমি ওখানে প্রথমে তো হাত কাটার আসলে তখন এরকম মেডিকেলি যখন তখন তো জয়েন করেছিলাম, এটা তারপরে ইলাস্ট্রেটর হিসেবে কিছুদিন সন্দেশ পত্রিকায় কাজ করেছিলাম। এত সুন্দর গাইড করতেন, মানে পার্সোনালি পোস্ট কার্ডে, তখনকার দিনটা বুঝতে হবে যে আমার ইলাস্ট্রেশন খানে করে যাচ্ছে, ওখানে দেখা হচ্ছে এবং সেখানে ইনস্ট্রাকশন যে এটা এরম হবে না ওরম নয়, সেটা একটা পোস্ট কার্ডে আসছে আমার কাছে, তারপর আবার কাজটা হয়ে যাচ্ছে, এইভাবে চলতো। মফস্বলে থাকতাম, হালি শহরে আমার বাড়ি। তো এবার একবার আমার মনে আছে, আমার দিদি সেও ইলাস্ট্রেশন করতো এবং ও একটা কমিক স্ট্রিপ আঁকতো সন্দেশ পত্রিকায়। তো তাতে ও একটা গল্প লিখেছিল, তাতে মানে ওই আলুর গুদম পুড়ে গেছে আর যে কার্টুন ক্যারেক্টারটা সে আর কি নুন নিয়ে সেই গুদমে যাচ্ছে আলু পোড়া খাবে বলে, এরকম একটা গল্প, ভীষণ চাইল্ডিশ একটা গল্প। তো সেইটাতে ও লিখেছিল, যাই আমি লবণ নিয়ে গুদম থেকে পোড়া আলু নিয়ে খাবো, এরকম একটা লিখেছিল। ওনার পোস্ট কার্ডে 2 লাইন এসেছিল, নুন মানে লবণ কেন নুন নয় কেন, শুধু এটুকু লেখা। এইটা এই এপিসোডটা তুমি যে পাঠিয়েছো তাতে লবণ কেন নুন নয় কেন, এবং এই একদম হ্যামারিং একটা কিন্তু মানে ওটা মাথায় আছে সবসময় যে লবণ তুমি বলবে না, নুন লিখবে। এই যে জায়গাটা, এই যে গার্জেনশিপটা, এই অদ্ভুত অভিভাবকত্ব, এই যে একটা শিশু সে একটা টেবিলে উঠে পড়েছে, আজকের দিনকার বলে একটা তুলকালাম হয়ে যেত টলি করা হয় একদম, হ্যাঁ 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 ঠিক আছে। তারপর টেকনিশিয়ানের ছেলে যদি হয় সেটা আরো গেল, কেন উঠেছে, এই যে ব্যাপারটা ছিল, উনি এই যে ট্যালেন্ট সার্চ করতেন একদম। ওনার সিনেমায় নতুন মুখ পাওয়া গেছে, এমন মুখ যে আর জীবনে কোনো সিনেমাই করেনি একদম, অথচ সুপার হিট দুবার না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে মানে সংস্কৃতি জগতে একজন অভিভাবক, সত্যি কথা বলতে কি আমরা না আজকের দিনে সম্ভবত সব থেকে বেশি যেটা নেগলেক্টেড হয়ে যাচ্ছে সেটা এই সংস্কৃতি জগতে প্রকৃত অভিভাবকত্বের অভাব, ভীষণভাবে ফাঁকা থেকে যাচ্ছে জায়গা। এবং শিশু মনগুলো, এই যে এরা, এদের যেটা হয় আমি বুঝতে পারি, মানে
কোনো একজন ধরো কোনো একটা গন্ডগোল করছে, কিছু একটা হই হই করছে, কোনো একজন গার্জেন হয়তো এই বাবা এটা করিস না, ওদিকে যা। বাচ্চাটা আগে হলে গাল তুলে যেত, ভালো লাগবে না বললো কেন, এখন অপমানিত হয়, তোর থেকে শিখলো কেন অপমানিত হয়। আমরা অধিকার হারিয়েছি বড়রা, বড়রা সেই জায়গায় নিজেদের রাখতে পারিনি, দোষটা তো ওদের না। এই জায়গাটা আমাদের হয়তো একটু অ্যানালিসিস করতে হবে। মানে আজকে আমি আজকের দিনটায় আমরা যখন ওনাকে নিয়ে আলোচনা করছি, আমার মনে হয় যে এটা খুব একটা দায়িত্বপূর্ণ জায়গা। আর্কাইভের বিশেষ একটা শুভেচ্ছা অভিনন্দন প্রাপ্তি হয়েছে এটার জন্য, কেন কি শিশুরা ভাবুক আরেকবার, আমরা বেশি করে ভাববো আরেকবার যে কেন আমরা সেই অভিভাবক হতে পারি। তাই ধন্যবাদ। তোমার এই অভিজ্ঞতাটা আমার ইচ্ছে ছিল সবার সঙ্গে বিনিময় করার, আমি ভীষণ শুনে রঞ্জিত হয়েছিলাম। তো একটা কথা, একটা আমার ভীষণ মনে হয় আর কি, যে মানে এই প্রশ্নটা আমাকে একবার সম্মুখীন হতে হয়েছে। এক্ষুনি আমি যেটা বিনিময় করলাম, ওদের একজন বড় মানুষকে একদিন বলে ফেলেছিলাম ছাড়লামি করে যে সত্যজিৎ রায়ের বাড়িতে আমাদের মাঝে মাঝে আড্ডা হতো সন্ধ্যে শিবির, এই কিছু কেক টেক খাওয়া আর ভাবি যদি আড্ডা, মানে সামনে কি হতে যোগ্য সমস্ত, মানে প্র্যাকটিক্যালি খুব একটা যে খুব ফলপ্রসূ হয় না, এটা একটা আড্ডা, ইন্টারাকশন বেসিক্যালি। তো এটা যেই বললাম, উনি তারপরে আমার জিজ্ঞেস করলেন ছবি আছে। হ্যাঁ, তো এই যে আমাদের মন ক্যামেরা গুলো, এগুলো ছবির কোনো মূল্য নেই নাকি এখনকার দিনে, সবকিছু এভিডেন্স লাগে। হ্যাঁ, এআই দিয়ে বানিয়ে টানিয়ে লোকে এভিডেন্স যাই হোক। তো আমি মনে করি যে আমার যতটা হেঁটে চলা, সংস্কৃতি জগতে যতটুকু বিচরণ করার অধিকার আছে বলে মনে করা, তার জন্য এই গ্রুমারদের খুব দরকার ছিল। একদিনের জন্য তাকে যদি আমি একটা মঞ্চেও দেখে থাকি, তার প্রেজেন্টেশন, তার দাঁড়িয়ে থাকা, তার অ্যাপিয়ারেন্স, সমস্ত কিছু আমার গ্রুমিং এ কাজে লাগে। তো সর্বোপরি তোমাকে আমার একটা বিশেষ প্রশ্ন, সেটা হচ্ছে তুমি তো এটা অনেক সৌভাগ্য যে একটা, আমি বলি এটা যে রেশন আর প্যাশন যদি কারো মানে একই হয়, সেম হয়, সেটার থেকে মনে হয় আশীর্বাদ আর কিছু হতে পারে না। তো তোমার তো এটা প্যাশন বেসিক্যালি, অভিনয় জগৎটা। তো এইটুকু মানে তুমি কি ফিল করো যে তোমার যে স্নেহাশীর্বাদ তুমি পেয়েছো, যতটুকু পেয়েছো, কারণ কি তোমার বাড়িতে আসা যাওয়া ওনাদের ছিল, তো সেই হিসেবে তোমার এই অভিনয় জগতের বিচরণটা কতটা ইন্ধন পেয়েছে এটার জন্য? আমি বলবো সম্পূর্ণটাই। কেন বলবো? কারণ আমি দেখেছি ওনাকে যখন আমার বাবা ওনার ছবিতে কাজ করেছেন, বিপ্লব জেঠু, মানে বিপ্লব চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায়, তিনি এখন বয়স হয়ে গেছে, তিনি সমস্ত নেগেটিভ রোলগুলো করতেন, চট্টোপাধ্যায়। উনি আর আমার বাবা একসঙ্গেই সত্যজিৎ বাবুর কাছে প্রথম ইন্টারভিউতে যান অভিনয়ের ব্যাপারে। বাড়ির সিঁড়িতে বসেছিলেন, বাবা কাজ করেছিলেন ওই ছবিটা। তো যখন পরবর্তী সময় আমি বাবার সঙ্গে সবসময় থাকতাম, সেই সূত্রে কলকাতায় বাবা যখন আসতেন, বাবার সঙ্গে সঙ্গেই আমি সবসময় ঘুরতাম বাবার সঙ্গে। তো আমি যখন ওনার ক্যামেরায় দেখেছি, আমি ওনার যে ক্যামেরাম্যান ছিলেন, পরবর্তী সময় যখন মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছি, আমাদের একটা ডিজার্টেশন পেপার জমা দিতে হয়, ক্যামেরা ব্যাপার নিয়ে একটা ছোট্ট একটা ইয়ে ছিল, আমার ইন্টারভিউ নিয়েছিলাম। সন্দীপ ক্যামেরাম্যান ছিলেন, সন্দীপ চট্টোপাধ্যায়, না ওনার সত্যজিৎ বাবুর ক্যামেরাম্যান ছিলেন উনি, নির্মল বাবু না, সন্দীপ চট্টোপাধ্যায় বা আমাদের বাড়িও গেছি, নির্মলপুরে ওনার বাড়ি। তো আমি দেখেছি একটা সময়, মানে আমার আচ্ছা আচ্ছা মনে পড়ে, বড় হয়ে যাওয়ার পরে আমি তরুণ মজুমদারকে আরো ভালোভাবে দেখেছি। একটা পেপারে প্রথমে একবার দেখেছিলাম, একটা যেটা তুমি বললে যে ইন্ধন কাজের ক্ষেত্রে কতটা পেয়েছি, সেই সূত্রেই আমি বলছি প্রত্যেকটা জিনিস স্কেচ করা, যে অমুক ক্যারেক্টার, ধরো একটা ক্যারেক্টার, সে হয়তো রাম, সেই ক্যারেক্টারটা কোথায় বসবে, সেই ক্যারেক্টারটা কোথায় যাবে, কোনখান থেকে কতটা যাবে, এই যে একটা স্কেচ করে রাখা, সেটা এখন নেই। দাঁড়িয়ে আছে ডিরেক্টররা ভাবছে, আচ্ছা ঠিক আছে তুমি ওখানটায় চলে যাও, তুমি ওখানটায় বসে যাও, তোমার তুমি একটা সেকেন্ড একটা পার্ট নিয়ে যাবে। কিন্তু ওনার কাছে যখন স্কেচটা আমি যখন দেখেছি, আমি যখন অনেক ছোট, আমি বাবাকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা তুমি তো একে আচ্ছা এটুকুই জেনে রাখো যে এটাই শেখা। আর পরবর্তী সময়ে যখন আমরা রোমান্টিক মধ্যে কাজ করতে পারি, কিন্তু পরবর্তী সময়ে যখন আমার প্রথম কাজ, মানে প্রথমটার মধ্যে ছোটবেলায় আমি সিংহগ্রহণ করেছি, সেটা 1 বছর বয়সে, তখন ভাবছি ছোট্ট বাচ্চা কোনো বসে দিয়েছে, সেটা প্রথম আমার সিংহগ্রহণ ছবি, সেটা আমার বাবা অভিনয় করেছিলেন।
কিন্তু তারপরে আমি প্রতিদান করেছি প্রভাবরায়ের ছবি, এবং প্রভাবরায় যখন ছবি করেছি প্রতিদানে তখন আমি হয়তো ক্লাস 5 এ পড়ি। কিন্তু তারপরে যখন আমি অরণ্যের উৎসব করতাম, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, তখন মজুমদারের ছবি, ওই ছবিটা করতে গিয়ে আমি শিখেছি, ওটা আমার লেসন। তখন আমি দেখেছি ওগুলো কিন্তু সেম যখন রিহার্সাল করাচ্ছেন তখন কিন্তু সেম সবটা আঁকা। তারপরে আমি ওনার সঙ্গে আলোও করেছি, কিন্তু ওই কোথায় বসবে, কোথায় দাঁড়াবে, কতটা এগোবে, কতটা পিছবে, সেটা উনি বলে দেবে, তোমার ইচ্ছায় নয়। সেটা ঋতুপর্ণাই হোক, আর সেটা নন্দা বন্দ্যোপাধ্যায় হোক, আর সেটা যেই হোক, সেটা তাপস পালই হোক, সে যত বড় শিল্পী হোক। তো ওইরকম একটা ডিরেক্টর মানে তরুণের মতন সত্যি মানে আমার কাছে কিন্তু ভুল করে আমার ক্যামেরা আমার কাছে শেখা। তো ওই জিনিসটা আমি কিন্তু ওইখান থেকে শিখেছি, সত্যিকার কাছ থেকে কিন্তু এটা নিয়ম। আমি দেখেছি ওটা কিন্তু সমস্তটা স্কেচ করা, এখন দেখি যে কারোর কোনো লেসন নেই, কিছুই নেই, এটা কোনোদিন মানে এরকম ম্যাক্সিমাম খুব কম মানুষ আছে যারা হয়তো করে, আর ইদানিং মানে তো আরো বেশি। এটা আমার কাছে সত্যি শিক্ষণীয়, অনেকটা শিখেছি। ও আরেকটা জিনিস বলবো, যে আমার অনেক বন্ধু বান্ধব বা মাঝখানে আসলে আমি 2002 এমএ পাস করার পরে আমি বম্বেতে চলে যাই, একটা চাকরি পেয়েছিলাম জীবন মারাচ্ছি, আমার রেজাল্ট হলো, তো ওখানে আমি জয়েন করি। আমার কোনো মাসির বাড়ি ছিল, ওখানে আমি জয়েন করি, এবং সেই সূত্রে আমার বাংলা সিং বাড়ি বা এদের সঙ্গে খুব মানে ক্লাস করা বা ওদের কাছে ট্রেনিং নেওয়া, ওদের সঙ্গে কাজ করা। তারপরে যাই হোক বাবা বলে না থাকতে হবে না, বাংলার চলে এসো, বাংলার চলে এসো। আজকে মনে হয় কেন এলাম, অসহ্য লাগে, ভালো লাগতো। তারপরে কোনো জায়গা থেকে মনে হয় তখন ফিরে এসেছিলাম বাংলার কচুরি, আমাদের একসঙ্গে বসে আড্ডা, সত্যি আজ আর নেই। এখন এটা পাচ্ছি বলে আমার খুব ভালো লাগছে, এখনো কিছু কিছু জায়গায় রয়েছে, এটা আবার আমরা ফিরিয়ে আনতে চাই। সবাই মিলে যে চেষ্টা, আসলে আড্ডা মানে বেসিক্যালি যেটা খুব আকচার আমরা বলি বাঙালির আড্ডা, হ্যাঁ বাঙালির আড্ডা ছিল ভীষণ প্রোডাক্টিভ। সেদিন শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা ছোট্ট ক্লিপ দেখছিলাম, উনি বলছিলেন যে এই যে শুটিং এর মাঝখানে একই ফ্লোরে বহু শুটিং হচ্ছে, সেখানে কেউ একজন জানতে পারে যে ওখানে সৌমিত্র এসছেন, সেখানে তো উত্তম আছেন, আরো কেউ কেউ শাশ্বত বাবা সুরেন্দ্রবাবু আছেন। ফাঁকটাতে সবাই এক জায়গায় বসে চা ফা নিয়ে আড্ডা হতো। ওর এখন বক্তব্য হচ্ছে একসঙ্গে বসে আছে সবাই যে যার মোবাইল চালায়, একদম এটাই আমি বলতে যাচ্ছি। তো এইটা না প্রোডাক্টিভ আর নেই, আড্ডাগুলো না প্রোডাক্টিভ, যার জন্য এই যে আমি বললাম যে সত্যজিৎ রায়ের মতো মানুষের কি দরকার ছিল আমাদের মতো চাকরি অপকর্মকে, হ্যাঁ 3 মাসে 4 মাসে একবার ডেকে সমস্ত মানে সন্ন্যাসীরা তোমরা আসবে, সত্যজিৎ বাবু বিকেল বেলা বসবেন, কি দরকার ছিল, কি দরকার ছিল তার? আসলে এইখানে একটা অদ্ভুত দরকার, একটা সার্টেন এজের পর সম্ভবত যারা কিছু নিয়ে সাধনা করেন তাদের বোধহয় মনে হয় যে কোনো একটা উজ্জ্বল মুখ দেখতে পাবো, সেই জন্য তারা শিশুদের ডাকতেন। তিনি ভাবতেন যে আমার ভাবনার কিছুটাও যদি কোনো শিশুকে একটু জায়গা মানে গায়ে মাথার মধ্যে কোনো শিশু যদি তার হতে পারে, সে ক্লাস করবে কোনোদিন, বাংলাকে ভালোবাসতেন বলে। তিনি ঠিক যতটা পারদর্শী ছিলেন ইংরেজি ভাষায়, যতটা পারদর্শী ছিলেন নিজের মাতৃভাষায়। ফ্রেঞ্চ শব্দোচ্চারণ আমার আমি শুনেছি বিভৎস, উনি এত কনফিডেন্ট যে জায়গায় না হতেন উনি সেটা উচ্চারণই করতেন, বিভৎস একটা চাবুক কনফিডেন্স লেভেল ছিল ওনার। সেই মানুষটা পৃথিবীর যে কোনায় যেত সে ফ্লারিশ করত, সম্ভবত হয়তো আরো বেশি। কারণ আমরা একটা জিনিস জানি যে বেঙ্গলে বিশেষত কোনো একটা ভীষণ প্রোডাক্টিভ কিছু করবো ভাবলে স্ট্রাগলটা বেড়ে যায় অলওয়েজ। আজকে ও জানে ক্যামেরার সামনে ও দাঁড়ায়, ওর স্বাধীনতা কতটুকু অভিনয় করবার, যেখানে অভিনয়ের রক্তে আছে। আমাদের এখানে সেই ছেড়ে দেওয়া, অর্থাৎ কিনা তুমি নিশ্চয়ই সুতোটা কারণ হাতে থাকবে, অর্থাৎ ডাইরেক্টরের তুমি যদি হওয়ার টানে দুবার এদিক ওদিক যায়, তাকে যেতে দেওয়ার জন্য সেই সুতো ধরে থাকা হাতটা কনফিডেন্সটা খুব দরকার। সেই কনফিডেন্স ওরা মানে হাত আজকে সম্ভবত ভীষণ কম।
তাই এই যে ছবিগুলো টাঙানো আছে স্বর্ণকারীকে আমি মানে বলেছি যে আবার ভালো করে দেখবো একটা, এই ছবিগুলোর ভেতরেতে এত সুন্দর ভাবনা আছে। আর ভাবনাগুলোর আমি আজকে জানি, আমরা দোষ দিই না, যে প্রচুর ভাবনার ভেতর প্রচুর হয়তো মানে এটা হয়, একবার দেখে নিন, একবার গুগল সার্চ। কারণ আমাদের কাছে যেমন ছিল তখন শুধু টেলিভিশন, ঠিক আছে, আর সিনেমার পর্দা। এবার আমরা একবার সিনেমার পর্দায় দেখে এলাম মানে আর ডকুমেন্ট নেই, অন্য কোনো ডকুমেন্ট নেই, কোনো পত্রিকা খুঁজতে হবে, প্রচুর থাকতে হবে, একটা শব্দের মানে একটা ডিকশনারি ঘেঁটে দেখতে হবে। এই জমানায় আমরা বড় হচ্ছি। আজ অনেক হয় কি, আমি এখন বুঝতে পারি আমাদের স্টোরেজটা কিন্তু অনেক এনরিচড। আমাদের এখন কি হচ্ছে, আমাদের এজ গুলো এত বেড়ে গেছে, আর ঠিক আছে সঙ্গে সঙ্গে আমি ক্লিক করছি, বার করছি, হয়ে যাচ্ছে, এখান থেকে সরে যাচ্ছে। কোনো কিছু মনে করতে গেলে এখন অনেক বেশি থাকতে হয়, আগে হতো না। তো আমাদেরও তো প্রকোষ্ঠ শুকায় মাথার, তো সমাও হচ্ছে হয়তো সেটা। কিন্তু এখানে ছবিগুলোর ভেতরেতে কয়েকটা ছবি তো এতটাই আমার মানে ভালো লেগেছে, বিশেষত এই অপটু হাতের টান টনগুলোর মধ্যে বড় বেশি ভবিষ্যৎ আছে। কটুটা কোথাও গিয়ে থামছে যেন এবার মনে হয়। তো ভীষণ ভালো, তুমি দেখো কি সুন্দর ছবিগুলো হয়েছে। এবং সত্যজিৎ রায়ের স্কেচ গুলো আমার মনে হয় যখন আমরা বাবা মায়েরা যতটা পারবো, সত্যজিৎ রায়ের লেখা বইগুলো, ইলাস্ট্রেটেড বইগুলো, ফেমিনার বইগুলোতে ওনার স্কেচ গুলো থাকতো। মানে ওনার প্রথম লালমোহন আমার মনে আছে, প্রথম লালমোহন একজন রোগা, একেবারে রোগা একজন ভদ্রলোককে উনি কল্পনা করেছিলেন। সেই অনুপাতে উনি না অভিনেতা পাননি, উনি সন্তোষ দত্তকে পেলেন, লালমোহন পাল্টে গেল। সেই লালমোহনের চেহারাটাই অন্যরকম, আমরা যাকে পেলাম আলটিমেটলি। তো সেই স্কেচ পাল্টে গেল, যেটা এত অ্যাকিউরেট লালমোহন বাবু এবং এত অ্যাকিউরেট সন্তোষ দত্ত। আমার একটু একটু মাঝে মাঝে একটু খারাপ লাগে যে এখন ওই ভদ্রলোক যিনি লালমোহন করলেন, রেখে বাবু করেন যিনি, হ্যাঁ হ্যাঁ অরিন্দমকে পেলে কোথায় উনি আরো মজা পেতেন। মানে অভিনেতা হিসেবে খুব পরিণত অভিনয় করেছেন, লালমোহন হিসেবে অনির্বাণ বাবু ভালো লেগেছিল আমার খুব। তো এই ব্যাপারটা মানে শিল্পী হিসেবে চমকে উঠি মাঝে মাঝে দেখে যে এই এফিসিয়েন্সি এবং প্রত্যেকটাই যে ডাইরেকশন, ওনার ডাইরেকশন কত অ্যাকিউরেট কি করে হতো। উনি ভীষণ ভালো ছবি আঁকতে পারতেন। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এই ধরুন, হ্যাঁ মানে অভিনেতা যখন অভিনয় করছে সে যেন একটা ইলাস্ট্রেটেড এতে জাস্ট মানে অ্যানিমেটেড হয়ে বেরিয়ে গেল এইরকম। তো এই জিনিসগুলো মানে ওই ট্যালেন্ট বলতে ঈশ্বর, হ্যাঁ ঈশ্বরের বরপুত্র এনারাই। হ্যাঁ তাই আমরা বাঙালিরা খুব সত্যি কথা বলতে কি খুব এনরিচড যে আমরা এরকম মানুষদের পেয়েছি। আমি যেটা প্রথমেই উল্লেখ করেছি যে বৈশাখ আমাদের অনেক কিছু দিয়েছে। জানুমিরায় কদিন আগে আমরা জানুমিরায় নিয়ে কাজ করলাম, পয়লা বৈশাখ ওনার জন্মদিন বেসিক্যালি। তারপর 25শে বৈশাখ তো রবীন্দ্রনাথ রয়েছেনি, 18ই বৈশাখ এনারকে পেয়েছি আমরা। বৈশাখ আমাদের কাছে সত্যি বর্ষবরণ যে এভাবে করতে হয় বাংলাদেশ বলে জানে, তো খুবই। আর তোমার পয়লা বৈশাখটা যদি আমি মিস করেছি, আমার আশা, হ্যাঁ আসার কথা ছিল, আসার জন্মদিন ছিল। হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা সর্বকালীন মায়ের জন্মদিন, তারপরে আমার জন্মদিন, এটা নিয়ে বাবা প্রায় বলতেন ভেবে দেখ একবার। এখনো পর্যন্ত ভেবে দেখতে পারলাম না, মানে ভেবে দেখতেই ভয় লাগে আর কি। আর একটা কথা আমি বলো বাবুর সম্বন্ধে, আমি সত্যি যেটা এখন খুব একটা বলি না, খুব ভয় পাই। আমার এক বান্ধবী বলেছিল তোর এত ইন্ডাস্ট্রিতে জেঠু কাকু এমন একটা করিস যেন, মানে আমি কিছুই করি না কিন্তু এমন একটা করিস সবাই তোর জেঠু জেঠু অন্য কাকু কি করবো, আমি তো বলে প্রস্ত। এটা এমন নয় কিছু দেখানোর জন্য বলছি, সমুদ্র জেঠু বহুবার আমাদের বাড়িতে গেছেন, হয়তো এখন বেসিক্যালি তার মেয়ে বুঝতে পারেন না বা চিনতে পারেন না, বা আমি সেটা তোমার কাছে যাই না, কিন্তু উনি আমার বাড়িতে অনেকবার গেছেন। না কি নিচে পড়ে গেছে, নিচে থেকে তুলে খাচ্ছে তো আমার বাড়িতে আমাকে বলে তো এত যেটুকু আপনি তাতেও তুই কি করবি জীবনে, কি করতে পারি। আমি বললাম যেটুকু সান্নিধ্য পেয়েছি, যেটুকু করতে পেরেছি করেছি, আমার কাছে আমি স্যাটিসফাইড। এমন কিছু সময় দেখা যায় আরো তো আছে জীবনটা। আরেকটা জিনিস বলবো আমি যে সত্যজিৎ রায়ের ব্যাপারে, সেটা হচ্ছে যে সুকুমার রায়ের কবিতা, যেটা আমি
উনি ডিসাইড করে দিয়েছিলেন বাবাকে হেড অফিসের বড়বাবু লক্ষ্মীবাবু শান্ত, তার যে এমন মাথার ব্যামো, দুই পক্ষের শান্ত ব্যক্তি ছিলেন ঘুষ মেজাজে, চেয়ার খান চেপে একলা বসে ঝিমঝিম হঠাৎ গেলেন খেতে। তো এটা আরো বড় কবিতা। এটা উনি সাজেস্ট, হ্যাঁ এটা উনি সাজেস্ট করে দিয়েছিলেন আমাকে শিশু মহলে করার জন্য। আমি এটা করেছিলাম। তো এই কবিতাটা করে আমি বহুবার পুরস্কার পেয়েছি অনেক জায়গায়। আমি বড়বেলাতে অনেক কবিতার যে আমাদের সম্মেলনগুলো হয়, আমি এটা করি। অনেকেই বড় বড় কবিতা করে, অনেক কিছু করে, আমি চেষ্টা করি এগুলো করার। এগুলোর মধ্যে মনে হয় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার অনেক আশীর্বাদ জড়িয়ে আছে। এর সঙ্গে একটা খুব মজার ব্যাপার যে সুকুমার রায় ওনার বাবা সত্যজিৎ বাবু তো খুব মানে প্র্যাকটিক্যালি বাবাকে উনি পাননি বলা ভালো। তো উনি এটা একটা অভিজ্ঞতার গল্প, মানে বাচ্চাদের সঙ্গে উনি করেছিলেন। সেটা হচ্ছে স্কুলে কোনোদিন উনি বলেছিলেন বাবার নাম সুকুমার রায়, উনি কেউ বিশ্বাস করেনি। মানে সুকুমার রায়ের মতো একটা লোক, সে তোমার বাবা, হ্যাঁ এই টাইপের অবস্থা। মানে শিক্ষকরা নিশ্চয়ই জানেন বাচ্চাদের মধ্যে ঘটনাটা ঘটেছিল। তো মানে আমাদের কাছে ব্যক্তিত্ব মানে তো এরকম সে এমন একটা উচ্চতার থাকবে যে আমার ধরা চলা যায় না। ব্যক্তিত্ব যে এসে আমি মনেও তুলতে পারে এটা আমাদের ধারণার মধ্যে থাকে না। তো ব্যক্তিত্বটা আজকাল সেটা শিখে গেছেন, আগে ব্যক্তিত্বটা আপনারা জানতেন না। সেই জন্য হ্যাঁ, সেই জন্য অনেক ইজিয়ার হয়ে ব্যক্তিত্বকে পাওয়া গিয়েছিল। মানে এই যে কথাটা বললো না যে জেঠু জেঠু বলে আমরা কথা বলছি, এটা যেমন ডক্টর বিধানচন্দ্র রায়কে যদি কোনো ডাক্তারের ছেলে বা মেয়ে জেঠু বলে স্বাভাবিক এখন তো মানে এখন তো বিশেষ করে ইন্ডাস্ট্রিতে আগে তো তবু ছিল যে জেঠু কাকু বলে, এখন তো তোমার দাদা করতে হবে। হ্যাঁ, ছাড়া কিছু বলা যাবে না। না দাদা বলে, দাদা ছাড়া কিছু বলে। চলো ঠিক আছে দাদা, কিন্তু যার সঙ্গে ছোট থেকে দেখেছি তাকে ভেবেছে তাহলে বাবা বাইরে বাড়িতে দেখা করতে। হঠাৎ করে কি করে আমি সৌমিত্র দা বলে আমি রাখতেই পারবো, আমার বাবা ডাকছি সৌমিত্র দা বলে, আমি কি করে আমি সৌমিত্র দা বলে ডাকি? এক্স্যাক্টলি আমার আমি সত্য দেওয়ার কিছু হবে না। ঠিক আছে চলো দেখা যাক। তো যাই হোক, এবার কোচকেরা অনেকেই রয়েছে, তোমাদের কারণ কিছু যদি জানবার থাকে, কারণ সত্যজিৎ রায়কে খুব কাছ থেকে দেখেছেন তোমরা, ওনার ওপর ছবি এঁকেছো, যদি কারোর কিছু একটু কথা বলার থাকে বলতে পারো। বলুন। নিশ্চয়ই নিশ্চয়ই, বসেই বলুন। ও আচ্ছা আচ্ছা, চলে গেলে আসুন আস্তে আস্তে। হ্যাঁ ওইখানে দেখা, হ্যাঁ একটা মোড়া দিয়ে দিন। অনেকক্ষণ বসে থাকলে যেটা হয় আস্তে, অসুবিধা হবে মানুষ হয়ে যাচ্ছে বুঝলাম। মাইক নেই, আচ্ছা নমস্কার, আমি পিয়ালি শেখ, আমি ভবানীপুরে থাকি। আর আমি সত্যজিৎ বাবুকে জীবনে একবারই তার সংস্পর্শে আসতে পেরেছি। কারণ আসতে পেরেছি আমাদের যে পূর্ব ঠাকুর রান্না করতো, যেহেতু এসে বলে আমাদের যখন মেয়ের জন্মদিন ছিল তখন ঠাকুর এর সম্মান পাইনি। তা ও বলে যে আমি বলে আজকে আমি রান্না করতে পারবো না, আমি এখন বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুরবাড়িতে। বলে যে আমি রান্না করতে পারছি না, তা আমি সত্যজিৎ বাবুর বাড়িতে কাজ নিয়েছি, রান্না করার দিন রাত্রি রান্না করে। আমি বললাম যে ঠিক আছে, আমি তুমি একদিন আমাকে আমার বাড়িতে নিয়ে যাবে? ও অবাক হয়ে গেছে, বলে আমি দুদিন কাজ করি তারপরে তোমাকে নিয়ে যাবো। একদিন এসে এসে বলে যে তুমি আজকে যাবে, আমি বাবুকে বলে রেখেছি। আমি তো তোমার সঙ্গে বলে কিছু হবে না, তো বললাম না। আমি আমার সঙ্গে গাড়ি করে গেলাম, গিয়ে ওনার বাড়িতে নেমেছি, ভয় হাত পা কাঁপছে, যাইনি। আস্তে আস্তে আমি করেছি, তারপরে বাবাকে বললেন যে এসছেন আমার যেখানে আমি কাজ করি এখানে বৌদি, বলে ভেতরে ডাকো। আমি দেখি মুখটা দেখছি তো তাই আমার টাকা দিচ্ছে, আমার সত্যি করে এসেছিল, আমি স্বপ্ন দেখছি। যাই হোক বলে বসো, তুমি কি করো?
আমি কিছু করি না, আমি হাউস ওয়াইফ আর একটু গান করি। তো বাবা তো খুব ভালো কথা, কেন গান শিখেছো? আমি একটু একটু শিখেছি। আমার না একটু গান শোনাতে পারবে? সারাটা ছিল তো হচ্ছে আমি যে কোনো গান তুমি যেটা ভালোবাসো সেই গান করো। একটা রবীন্দ্রনাথের গাইবেন, তুমি খুব হাততালি দিলেন, বলে তুমি জীবনে গানটাকে ছেড়ো না, তুমি গানটাকে রেখো, তোমার জীবনে অনেক কিছু হবে। আমরা একটু সেই গানটার সঙ্গে আপনি কথা বলতে যান, একটু লাইন শুনবো সেই গানটা। যাই হোক, এটা একটু বলেনি, বললো যে ঠিক আছে। তারপরে আমি বললাম বাবা আমি আসছি, বললেন আশীর্বাদ করলেন মাথায় হাতে, আমি মানুষের চলে এলাম। সেই দিনটা থেকে আমি কোনোদিন বলতে পারি একসাথে একটা কত বড় একটা নিশ্চয়ই। ঠিক আছে, চাইলে শোনা খান শোনা। আমার চোখে তো সকলে সকলে রবে, সকলে বিমল তুমি শ্যামল কানন বিষণ রচনা মানে সত্যি আশীর্বাদ করে গেছেন, বলে গেছেন ছাড়বেন না। আমার শেখাই ভিডিও গান এরকম না হলে ওনার কথা খুব মনে পড়ে। সত্যি দেখে মনটা খারাপ হয়ে গেল। যদি কিছু মনে করে ভাবছি, যদি কিছু বলতে পারি, কেউ যদি ডাকে আমাকে তাহলে কি বলবে, সুন্দর সময় একদম সময়টা একদম
একদমই বাহ, অশেষ ধন্যবাদ। এখানে একটা প্রেমিকাকে কোট করবে, হ্যাঁ দেখি করবো তোমার স্বরূপ যে যেতে গোনা করবে, আমার পুরানো সার্থকী ভাষা দিয়ে দেখা দিতে হবে। আহা, একদম একদম। আমরা যখন কলা ভবনে তখন আগন্তুকের শুটিং চলছে, তো সেতু মানে পাড়ায় পাড়ায় ক্লাস পাড়ায় 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 দেখতে যাওয়া, মানে সেই সত্যজিৎ এসেছেন প্রথম কথা। আর কলা ভবনের লোকের একটা আলাদা অধিকার, যদি সত্যজিৎ বাবু কলা ভবনে কিছুকালই পড়াশোনা করেছিলেন, পুরো কমপ্লিট করেননি, চলে এসেছিলেন, সেটা ওনার একদম ব্যক্তিগত গল্পের মধ্যে, সেটা নিশ্চয়ই করে নেবে সবাই। এবার ব্যাপারটা হচ্ছে যে উনি ওখান থেকে চলে এসে কিন্তু ওনার ওই ঘুরে আসা শান্তিনিকেতনে, এবং আমরা তখন আমার খুব মনে নেই, হয়তো থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার তখন, মানে সবে আমরা মানে আমাদের তখন পথে আসলো ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে, তখন তো গ্রামে স্কেচ করতে যাওয়াটা স্বাধীনতা, থার্ড ইয়ার থেকে কিন্তু স্টুডিও বেঁধে যাওয়ার গল্প ছিল। তো যারা আর কি ফার্স্ট সেকেন্ড ইয়ার তারা স্কেচ করতে যাওয়ার নাম করে ওখানটা গিয়ে দাঁড়িয়ে থাকতো। এবার আমাদের যখন নবীনবরণ হতো তখন কলা ভবনে নবীনবরণ এখন কিন্তু উঠে গেছে, এখন ওই ক্যাসেট চালিয়ে নাচ গান হয় দেখলাম। আমাদের ওরকম ছিল না, আমাদের তখন বিভিন্ন জায়গা যেখান থেকে, মানে সে আসাম থেকে, পাঞ্জাব থেকে, কোথায় রাজস্থান থেকে সব এসছে, সেখানকার ফোক গান এবং নাচ আমরা শিখলাম, তুলতাম নিজেরা এবং নিজেরা গাইবো, নিজেরাই নাচ গানটা হবে টোটালা। এবং কলা ভবনের খুব এক্লেকটিক হতো টোটাল প্রোগ্রামটা, যার জন্য মানে খুব ফেমাস ছিল কলা ভবনের প্রোগ্রাম। তো সেইখানে ওই সাঁওতাল নাচের যে গ্রুপ ওই সময় নেচেছিল, যার সঙ্গে মৌলানগর গিয়ে নাচলেন আর কি, তো ওইটাতে ওই গ্রুপটা আমাদের সেটা সাঁওতাল গান শেখাতে এসেছিল। তো এবার সেখানে তো খুব হচ্ছে, চলো আমরা কিছু না পাই, বলো না দুধের স্বাদ বলে না কেন। আজকে যেমন আপনি এই যে সিচুয়েশনটা বর্ণনা করলেন, আমরা সবাই আপনার সঙ্গে ওখানে গেলাম, বসলাম, গানটা শুনলাম, মানে এটা বলছি না যে এই রসার সাধন একসাথে হলো আর কি সন্ধ্যেটা। তো যাই হোক, এবার আমরা ওখানে গান শুনছি, সবাই খুব ধ্যান ধ্যান করে গান গেয়ে যাচ্ছি, তারাও গান শিখিয়ে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। কারণ আমাদের মানে ওই টিউনটা বললাম না যে কলা ভবনে তখন একটা টিউনটা আলাদা ছিল, আমরা খুব গাইছি ওই এটা ওই সিম্পল দেখো বেটি দুলারিয়া দেখো বিড়ি তুমি আমরা গাইছি সিম্পল মাকুরাকে কুহুই কুহুইকে গেয়েই চলেছি, কিছুতেই আর সমাধানই হচ্ছে না। তো সেটা কেমন একটা হচ্ছে, ওরাও বুঝতে পারছে না, ওরা তো গাইছে বারবার, আমরাও গেয়ে যাচ্ছি, ঠিকই গাইছি। তো চমৎকার, মানে একজন লেজেন্ডারি একজন আর্টিস্ট, কি গাইছে তোমরা তখন থেকে ঘ্যান ঘ্যান করে ওর করে সকালই গাচ্ছে এটা, কি করবো আমরা তো ঠিকই গাইছি। উনি বললেন স্কেলটা তোলো, স্কেলটা তোলো। এখন আমরা তখনই এই সিম্পল মাকুরাকে কুহুই কুহুইকে দেখো বেটি দুলারিয়া দেখো বিড়ি তুমি, কিছুতেই আসছে না। তো ওদের ওই যে ওই ব্যাপারটা, ওই গ্রাম, ওই ছমছমে আলো, ওই যে জায়গাটা, ওই অ্যাম্বিয়েন্সটা তখন এসে গেল। এবার তখন যারা সাঁওতালি যারা শেখাচ্ছিল ওদের কাছে না এই ব্যাপারগুলো ওরা কিন্তু একদম মেঠালো, ওরা সত্যি তখন এটা করেছে, ওরা ওদের মতো গিয়ে যাচ্ছে, আমরা আমাদের মতন গিয়ে যাচ্ছি নিজেদের শিক্ষার মতো, হচ্ছে না। তো এখন এই ফ্লেভার গুলো ধরা ছাড়া তখন না টোটাল অ্যাম্বিয়েন্সটা, আসলে আমি মনে করি সেই সময় তার মাটির ধুলো মানে সবার পায়ের ধুলো ছিল একদম, তাই না? এখন বোধহয় মাটির ধুলো পায়ের ধুলো গুলো হারিয়ে গেছে। তো যাই হোক, আজকের সন্ধ্যাটায় হ্যাঁ, মানে আজকের সঙ্গে যারা কিছু বলার পরে থাকলে বলবে, কারণ তোমাকে পাওয়া গেছে, কি বলেন না শেষ হয় না, ওই জন্যই বললাম। বাড়িতে গিয়ে হয়তো মনে করবি না এই কথাটা তো বলে, আমি এই কথাটা বলবো, আমরা ভুলে রাখবো, সামনে বছর বলবো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওই ধুলোটুকু, মানে আমি নিজে বলছি, এটা একটা অভিজ্ঞতা, কলা ভবনে যখন করি, শীতের সন্ধ্যে ঠিক নয়, 8:30 বাজছে, 9:15 বাজছে, হোস্টেল বন্ধ হবে, অতি দ্রুত সেদিন সাইকেল খারাপ হয়ে গেছে বলে আমি হেঁটে হেঁটে ফিরছি। তো অতি নির্জন রাস্তায়
ফিরছি কুয়াশাচ্ছন্ন শান্তিনিকেতনের রাস্তা, উত্তরায়ণের দিকে তাকিয়ে মনে হলো মানে ভয় করছে, তখন অনেকটা রাত হয়ে গেছে, নতুন নতুন গেছে তো উত্তরায়ণের এই বারান্দায় মনে হলো তিনি দাঁড়িয়ে আছেন, তাই কোনো ভয় নেই। এই সোল শান্তিনিকেতনে ঘুরে বেড়াতো, তাকে পেতাম আমরা। গুরুদেব ওরকম ছিলেন, তাই কারুর হয়ে যাওয়া, কারুর এই পার্থিব অস্তিত্বের এতদিন থেকে যাওয়া পৃথিবীতে এবং এই দানগুলো তা দিয়ে গেছেন তারা, আমরা যদি সেগুলোকে কনসিডার মানে আমরা যদি সেলিব্রেট করতে পারি, তাহলে অন্তত হয়তো আশীর্বাদ তখন ফেরত করতে পারি। তাই আজকের এই সুন্দর স্মৃতিরোমন্থনে এই যে একটা ছোট কথা, তুমি যে গুরুদেবের কথা বললে, আমি যেহেতু জোড়াসাঁকোয় পড়াশোনা করেছি, আসলে আমার মনে হয় এটা হয় না, একটা মানুষের এক একটা পাওয়া, কেউ হয়তো অনেক যশ পায়, কেউ হয়তো অনেক কি বলবো জিনিসপত্র শাড়ি কাপড় পায়, তাই কোনো কোনো মানুষের তো কোনো কোনো একটা অ্যাচিভমেন্ট তো আছেই। তুমি তো জীবনে কিছু পেয়েছো, তোমার পাওয়ার মধ্যে তোমার কাছে কোনটা সব থেকে কি বলবো মূল্যবান পাওয়া, সেটা তো তুমি ডিসাইড করো। আমার কাছে আমার মনে হয় সব থেকে বেশি মূল্যবান পাওয়া, এই তুমি একটু বলতে যেটা সেটা কথাটা কেন আমি বলতে চাইছি, জোড়াসাঁকো। হ্যাঁ, জোড়াসাঁকোতে আমি একদম ক্রিয়েটিভিটি থেকে পড়াশোনা করেছি। আমার কাছে মনে হয় আমরা বললাম এই যে বন্ধুরা যে যেমন মনে হয় দাঁড়িয়ে আছে, আমাদেরও আমরা যখন রাত্রিবেলা রিহার্সাল দিয়ে বাড়ি ফিরতাম, আমাদের ওই মনোরঞ্জন জন্য ওখানে দাঁড়িয়ে ছিল, একটা তোমার রান্নাঘর থেকে শুরু করে ওনার মিউজিয়াম থেকে শুরু করে সবকিছু যেন আমাদের কাছে একটা। আর আজকে যখন আমি যাই বা গেছি, তখন এমনিতে আমাদের ঢুকতে দেওয়া হয় না এখন, যেহেতু ওখানে এখন যিনি আছেন তিনি আমাদের সময়কার লোক বলে ঢুকতে পাই না, আমি একটু জোর জবরদস্তি করে ঢুকি। কিছুদিন আগে আমি গেছিলাম জোড়াসাঁকোতে, ঠাকুরদার আমি বসে আমি শুধু হওয়া করে কেটে যাচ্ছি, আমি নিজেও জানি না কেন পাচ্ছি। তো এইটাই আর কি, এই জিনিসটা আজকাল সব সরে যাচ্ছে। আমি ওই ক্যাম্পাসে পরীক্ষা দিতে যাই, কিন্তু ওখানকার পরিবেশ মানে আমাদের রক্তরাঞ্জন যেটা শিখির হবে, ওখানকার পরিবেশ আর আমরা যে এখানে পড়াশোনা করেছি সেটা কিন্তু একদম ডিফারেন্ট। সেই ফ্লেভারটাই পাওয়া যায়, সেইটাই তবেই একটু তুমি যেটা বলবে সেটা জানিয়ে আমি একটুখানি কিছুটা বলছি, সেটা হচ্ছে যে আমি অনামিকা দাসে দেখে ফেলছি, এখানে এত সুন্দর ছবিতে রয়েছে। অনামিকা এসো, অনামিকা বলতে দেখতে এই যে সুন্দর ছবিগুলো রয়েছে, এরা ওই ছাত্র তাই না? এটা শুনে আমার খুব সুন্দর হতে রাখি একদম দরকার বাকি একসঙ্গে যাওয়া সবাই একজন আসতে পারেনি, ওর ভাইটা দিয়ে নিবে। আচ্ছা, ওই ছবিটা আমি ওই মেয়ে ছোট্ট একটা মেয়ে যে ছিল ওই নিয়েছিল, খুব ইচ্ছে ছিল এই সময় কত বয়স থাকবে সাথে পড়েছে বোধহয় বা হবে। আর সবাই দাঁড়াবে এদিকে দাঁড়ায় সবাই নাও। এটা সত্যি আমরা যে প্রাপ্তি এদের জন্য একদম 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 খুব কম সময় আমরা পেয়েছি। 19 তারিখে পরীক্ষা ছিল, 19 তারিখের পরে আমাদের এটা বাকি খুব সুন্দর। চলো, তবে এই ছোট বাচ্চাগুলো কি রকম হয়েছে এইটুকুই ব্যাস, এইটুকুই কিন্তু কাজ যেটা আর্কাইভ করেছে আমার ভীষণ এটা ভালো লাগছে। একদম আমাদের কাছে দরকার ছিল সত্যিটা কে এবং কেন তার দরকার, সেটা উপস্থিতি আমাদের প্রজন্ম যেন জানতে পারে। শুরু করে দিন এরপরে এটা টেনে একদম একদম। চলো নামগুলো বলি, সার্টিফিকেটগুলো দিয়ে দিই। পিয়ানা আগরওয়াল, আচ্ছা তুমি কি হ্যাঁ আমি সত্যিকা ঘোষ, ওই তো ফটো এসে গেছে, ওই জন্য বড় আছে।
এবং প্রিয়া দত্তা। প্রিয়া দত্তা, হ্যাঁ, প্রিয়া দত্তা বন্ধু। একটু ধরে একটু হ্যাঁ এটা আসলে ওই স্ট্রাকচারটা বানিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা কি স্যান্ড দিয়ে করেছেন? না স্যান্ড দিয়ে না, টিস্যু পেপার আর মোম রং। বাহ, আমার আবার বল এইটা করতে বলো। হ্যাঁ এইদিকে মুখ করো। আচ্ছা হ্যাঁ আচ্ছা মিডিয়েটটা মিডিয়েটটা অনিশা আগারওয়াল। অনিশা আগারওয়াল এরা দুজনে টুইন্স। কে কাকে ডক্টর দেবে পাশে আরো কাগজ ছিঁড়ে ছিঁড়ে এত জমিয়েছে কাগজ পুরো ব্যাগ ভরে দিয়েছে। দারুণ, শ্রীদীক্ষা গুপ্তা এর বাড়িতে পড়ে থাকা যে রিজেক্ট হয়ে যায় স্যার হয়ে গেছে সেই মেকআপ জিনিস দিয়ে বানিয়েছে না পিছা। ওইটা শুনছিলাম আমি। বাবা ইনোভেটিভ। আশিকা মুন্না মেয়েকে সেই ইংলিশ ছাত্র বন্ধু থাকতেন। খুবই ছোট এখন থেকে বাবা লিখেছে খুব সুন্দর। একবার বড় বলেছে কি ব্যাপার হচ্ছে, সবাইকে দিয়ে দিচ্ছে আমাকে কেন দিচ্ছে কত জোর হয়েই যাচ্ছে। হ্যাঁ চলেন খুব ভালো চলেন দারুন। লম্বা হচ্ছে যোগ করেন। শিশুর উপস্থিতিতে আজকের এই বৈশাখ সন্ধ্যা স্মরণীয় হয়ে রইল। এবার আমি আর্থাই গ্যালারির কর্মরত ব্যানার্জিকে বলবো সমাপ্তি ঘোষণা করতে। তারা কিছু কিছু বলে তারপর অনেক সরকার দিয়ে অনেকদিন ধরে হয়ে আজকে আমার এই সিলেকশনটা করা। এর আগে একবার করেছিলাম কারণে আমি করতে পারিনি। এবারটা খুব উচিত করলাম, আমি ডেট ঠিক করলাম, তারপরে দুজনকে কোর্টে রেজাল্ট করতে কিন্তু তা সত্ত্বেও একদম এদের সময়টা সাংঘাতিক। একদম সুন্দর ভাবে কর্মচারীর উপস্থিতিতে এত সুন্দর ভাবে এই সন্ধ্যেটা মানে আমরা যাপন করতে পারলাম, তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শব্দটাই বেরোচ্ছে না, ক্যামেরাটা দিবি। Respected Sonamari Ghosh, social activist and actress classical dancer. Art is most alive when it is witnessed by those who have truly lived it. Your presence at today's a celebration of the Tibetan legacy through the eyes of Bengal's longest artists has brought this occasion grace and depth no decoration we have offered. As an actress, dancer, social activist and devoted keeper of Bengal's artistic traditions, you did not merely inaugurate an exhibition today, you honored it. Our gallery is deeply grateful with regards to your
এটা একটা ছবি হয়ে যায় এটা আছে নাটক নাটক আমি বলতে আছে থ্যাংক ইউ বং দর্পণ বিনোদন সবার জন্য।